আসসালামু আলাইকুম দর্শক, সেক্স নিয়ে অনেক ভিডিও করেছি, উত্থান নিয়ে সমস্যা সেটার সমাধান নিয়ে আলাপ করেছি, বীর্যপাতের সমস্যা নিয়ে আলাপ করেছি, আগ্রহ নিয়ে আলাপ করেছি, মহিলাদের যৌন সমস্যা নিয়েও মোটামুটি সব কিছু কভার করেছি। এখন ওই বীর্য নিয়ে যে পরিমাণ মাতামাতি এবং বীর্য নিয়ে যে পরিমাণ মানুষের আগ্রহ এবং বীর্য নিয়ে মানুষের যে পরিমাণ কনসার্ন, চিন্তা, টেনশন, সেই বীর্য বিষয়ে কিছু কথা বলতে চাই আজকে। বীর্যপাত বলেছি, কিন্তু বীর্যের ঘনত্ব, বীর্যের পরিমাণ, বীর্য আসলে কী জিনিস, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। তো স্বাভাবিক বীর্য আসলে কী জিনিস? বীর্যের মধ্যে আসলে অনেকগুলো উপাদান থাকে। বীর্য এক জিনিস, শুক্রাণু এক জিনিস, এটা আপনার প্রথমে মাথায় রাখবেন। বীর্য হচ্ছে আমাদের সেমিনাল ভেসিকল নামে থলি আছে, আমি চিত্র দেখিয়ে কিছুদিন আগে ভিডিও করেছিলাম। সেমিনাল ভেসিকল নামে একটা থলি আছে, তলপেটে প্রোস্টেট নামে একটি গ্রন্থি আছে, কাউপার্স গ্ল্যান্ড নামে গ্রন্থি আছে। এই সমস্ত জায়গা থেকে কিছু কিছু রস নিয়ে বীর্য তৈরি হয়। এখান থেকে সংগৃহীত রস এবং আপনার অন্ডকোষ বা টেস্টিস থেকে যে শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণু মিলে বীর্য তৈরি হয়। এই বীর্যের মধ্যে শুক্রাণু যেমনি আছে, সেই পাশাপাশি ফ্রুক্টোজ আছে, সেই পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড আছে, এর পাশাপাশি জিঙ্ক আছে, এর পাশাপাশি আরও কিছু উপাদান আছে, যেমন সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম, প্রোস্টাগ্ল্যান্ডিন নামক বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে। তো এই সব কিছু, পানি একটি বড় অংশ, বীর্যের একটি বড় অংশ হচ্ছে যে পানি জাতীয় পদার্থ বা পানি, ওয়াটার। এই সমস্ত কিছু মিলে তৈরি হয় হচ্ছে বীর্য। এখন অনেকেই বলে থাকেন আমার বীর্য পাতলা বা আমার বীর্যের পরিমাণ কম, এগুলো নিয়ে তাদের অনেক বেশি কনসার্ন। ইভেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসেছেন, হাজব্যান্ড বলতে সংকোচ করছেন, ওয়াইফই বলে দিচ্ছেন যে ওনার তো বীর্য পাতলা। সো হাজব্যান্ড খুব আহত হলেন বা একটু হলেও পৌরুষত্বে আঘাত যেন হানলো যে আমার বীর্য পাতলা, আমার ওয়াইফ কমপ্লেন করছে। এখন তাহলে বীর্য পাতলা হলে কি সমস্যা হতে পারে, বা বীর্য ঘন হলে কি ভালো কিনা, বা বীর্য একটু কম হলে কি অসুবিধা, বা বীর্য বেশি হলেই কি খুব ভালো কিনা, খুব বেশি পৌরুষত্ব প্রকাশ পায় কিনা, বা বীর্য ঘন হলে বা বীর্যের পরিমাণ বেশি হলে সেক্সুয়াল প্লেজার বেশি পাওয়া যাবে, বা আনন্দ, যৌন আনন্দটা বেশি উপভোগ করা যাবে, অথবা আমার পার্টনার বীর্যের পরিমাণ বেশি হলে উনি বেশি আনন্দ পাবেন, যৌন তৃপ্তি পাবেন। এমন বেশ কিছু ধারণা আমাদের মধ্যে রয়েছে, যেগুলি আসলে একটা একটা করে আমি সেই ধারণাগুলোর সঠিক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, পৌরুষত্ব, নারী পুরুষ উভয়ের জন্য বলছি, পৌরুষত্ব আপনার বীর্যের মধ্যে নয়, পৌরুষত্ব আপনার ব্রেইনে। আপনি কীরকম আচার আচরণ করছেন, আপনি কতটা দৃঢ়ভাবে আপনি চাপ মোকাবেলা করছেন, আপনার ব্যক্তিত্ব কীরকম, আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে কেয়ার করছেন আপনার পার্টনারকে, এইগুলোর মাধ্যমে আপনার পৌরুষত্ব প্রকাশ পায়। আপনি কিভাবে প্রতিবাদ করছেন সুন্দরভাবে, নিজের মনের ভাষাটা ব্যক্ত করছেন, কিভাবে নিজের অপছন্দকে ব্যক্ত করছেন, এভাবে একজন মানুষের ব্যক্তিত্ব, পৌরুষত্ব প্রকাশ পায়। সো বীর্য আসলে মেইন ফ্যাক্টর নয়। মেইন ফ্যাক্টর হচ্ছে বীর্যের মধ্যে শুক্রাণু থাকে। শুক্রাণু হচ্ছে যে স্পার্ম বলি আমরা, সেই স্পার্ম অন্ডকোষে তৈরি হয়, ওই শুক্রাণুটা নড়াচড়া করে। ওই শুক্রাণুর পরিমাণ দিয়ে আসলে পরিমাণ এবং ওই শুক্রাণুর গঠন, এটি যদি সঠিক থাকে তাহলে একজন মানুষ সন্তান উৎপাদনে সক্ষম থাকেন। এটি হচ্ছে মূল বিষয়। এখন বীর্যের আসলে স্বাভাবিক পরিমাণ কতটুকু? বীর্যের স্বাভাবিক পরিমাণ বলা হয়ে থাকে যে 1.5 ml হচ্ছে মিনিমাম, 1.5 মিলিলিটার মিনিমাম, এবং ম্যাক্সিমাম 5.5 মিলিলিটার পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ 5.5 থেকে 6, এর বেশি না। 5, কোথাও 5.5 বলা আছে, 6, তো এই 5.5কে মোটামুটি অ্যাভারেজ ধরা হয়। সো এই দুইটাই কিন্তু নর্মাল। কারো 1.5 মিলিলিটার বীর্য বের হয়, হ্যাঁ, আবার কারো হয়তো বা 5.5 মিলিলিটারও হতে পারে। এটা দুটোই নর্মাল। এটার মানে এই না যার 1.5 মিলিলিটার হয় তার তার পৌরুষত্ব কম, এটা কিন্তু কনফার্ম করা যাবে না, মোটেই এটা না, এটা ভুল ধারণা। আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে দেখেন, এখানে একটি গ্লাস আমি ধরেছি, দেখেন এখানে যে পরিমাণ তরল পদার্থ আছে সেটি হচ্ছে 1.5 মিলিলিটার। আমি ক্যামেরায় দেখা যাচ্ছে কেন জানি না, এটা হচ্ছে 1.5 মিলিলিটার পরিমাণ তরলের ভিতরে আছে। এইটাও নর্মাল। এখানে দেখেন, এখানে আছে 5.5 মিলিলিটার তরল, এটাও নর্মাল। এই দুইটি নর্মাল। এখন যার 1.5 মিলিলিটার হয়
তার আপসেট হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই যে আমার বুঝি গেছে, সব শেষ, বীর্য ঠিক মতো বাইর হচ্ছে না, পর্যাপ্ত বাইর হচ্ছে না। দুটোই স্বাভাবিক, এর মধ্যে ওঠানামা করে। আপনি যতই বেশি করে বীর্য বাড়ানোর চেষ্টা করেন বা ওইভাবে করে খাদ্যাভ্যাস করেন বা নিয়মকানুন মেনে চলেন, আমি বলবো সেই অংশগুলো একটু পরে, এই 5.5-এর উপরে আপনার যাবে না আসলে। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন পর্ন সাইটগুলোতে দেখা যায় যে অনেক বীর্য বের হচ্ছে, সেটা দেখে আপনারা খুব বেশি হতাশ হয়ে যান যে আমার তো বীর্য এত না, সেগুলো সবই ক্যামেরার কারসাজি। হ্যাঁ, তো এখন তাহলে এই যে বেশি বীর্য কম বীর্য, এটা নিয়ে আমি একটু বলি। আপনার মূল খেলাটা খেলবে হচ্ছে যে শুক্রাণু। আপনার বলা হয় যে প্রতি মিলিলিটার বীর্যে 15 মিলিয়ন, মিনিমাম 15 মিলিয়ন শুক্রাণু যদি থাকে, তাহলে হচ্ছে যে এটি বলা হয় যে আপনি সন্তান উৎপাদনের জন্য আপনি মোটামুটি সক্ষম। এর নিচে থাকলে যে সন্তান উৎপাদন হবে না তা না, একটু ডিফিকাল্টিস হতে পারে, কঠিন হতে পারে, এই আর কি, একটু বেশি চেষ্টা করতে হতে পারে। এখন শুক্রাণু কিন্তু মাত্র পুরা সিমেন বা বীর্যের মাত্র 10% পরিমাণ শুক্রাণু, বাকি জিনিসগুলো কিন্তু ওই যে তরল পানি, ফ্রুক্টোজ ইত্যাদি সমস্ত কিছু মিলে হয়। সো আপনার পানি অনেক বেশি হইলো তাতেও বিপদ, আবার হচ্ছে যে পানি বেশি ঘন হইলো তাতেও বেশি বিপদ হয়, কিন্তু ঘনত্ব নিয়েও আমি একটু পরে কথা বলবো। এখন তাহলে শুক্রাণু এই যেটা কেন পাতলা, কেন কমে যেতে পারে, বেশি কম কেন হতে পারে, কম তারতম্য কেন হয়? কেউ যদি ফ্রিকোয়েন্ট মাস্টারবেশন করে, ঘন ঘন প্রতিদিন মাস্টারবেশন করছে, তো তাহলে তো তার দেখা যাবে শুক্রাণুর পরিমাণ একটু কমই হতে পারে বীর্য, অস্বাভাবিক কিছু না, সমস্যা নাই কম হলে। কেউ দৈনিক সেক্স করছেন, দিনে 2 বার করে সেক্স করছেন, তাহলে কম হতে পারে, সমস্যা নাই। আপনি পানি কম খেয়েছেন, ডিহাইড্রেশন হয়েছে, খুব গরমে কাজ করেন, তাহলে পরিমাণ কম হতে পারে, অসুবিধা নাই। আরও কিছু ফ্যাক্টর আছে এখানে, যেমন ধরেন যে অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ডের কিছু সমস্যা হলে, তারপরে হচ্ছে যে আমরা বলি সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, এই সমস্ত জায়গায় কিছু যদি সমস্যা হয় তাহলে কম হতে পারে। আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বীর্য কিন্তু মূত্রথলি থেকে একটি নালী আসে, ওই নালীপথ হয়ে একত্রিত হয়ে তারপরে বীর্য মূত্র নালী দিয়ে বের হয়। এখন কোনো কারণে উল্টা পথে বীর্য চলে গেল, বের হলো যতটুকু, কিছু অংশ আবার উল্টা পথে মূত্রথলিতে চলে গেল, এরকম যদি হয় তাহলে বীর্যের পরিমাণ কম হতে পারে। তাহলে এগুলো হলে আবার সমস্যা। তো এইটা কখন বুঝবো? আমি নিয়মিত দেখা যাচ্ছে যে সপ্তাহে 2-3 বার সেক্স করছি বা 3-4 বার করছি, পর্যাপ্ত পানি খাচ্ছি, খাদ্যাভ্যাস খুব নিয়ন্ত্রিত এবং ভালো জীবনযাপন প্রণালী নিয়ন্ত্রিত, তারপরেও বীর্যের পরিমাণ কম হচ্ছে এবং সেটি 1.5 মিলিলিটারের কম হচ্ছে কখনো, তখন আমরা বলবো যে এটি সমস্যাজনক, আপনার বীর্যের পরীক্ষা করা প্রয়োজন, যেটি আমরা সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করে নিশ্চিত হতে পারি যে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা। তো এখন কথা হলো যে আমি বীর্যের পরিমাণ বাড়াবো কেমনি? আমি এইরকম পরিমাণ বীর্য চাই, আমি বুঝলাম বীর্যের মধ্যে কোনো সমস্যা নাই, আমার কম হলেও অসুবিধা নাই, কিন্তু আমি এত কিছু বুঝি না ভাই, আমার বীর্যের পরিমাণ বাড়ায় দেন, এরকম আসে অনেকে আমার কাছে। তো তাদের যদি বাড়াতেই চান বীর্যের পরিমাণ, তাহলে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা পর্যাপ্ত পানি খাবেন, মিনিমাম 2 লিটার প্লাস আপনাকে ডেইলি পানি পান করতে হবে। যখনই ঘেমে যাবেন, খুব বেশি পরিশ্রম করবেন, ডিহাইড্রেশন হওয়ার চান্স আছে যদি মনে করেন, তাহলে আপনাকে ওরসালাইন খেতে হবে এবং অন্যান্য পানীয় বেশি করে খেতে হবে। আপনার ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান কিন্তু আপনার বীর্যের বিশেষ করে শুক্রাণুর গুণগত পার্থক্য তৈরি করে বা শুক্রাণুর মানকে কমিয়ে দেয়, শুক্রাণুর সংখ্যাকে কমিয়ে দেয়। আপনি বেশি বেশি পানি জাতীয় ফ্রুটস, যে সমস্ত ফ্রুটসে পানির পরিমাণ বেশ ভালো, সেগুলো খাবেন এবং পাশাপাশি এই ধরনের ফ্রুটসগুলো দেখা যায় যে মানে যৌন উদ্দীপনা বাড়াতেও হেল্প করে, যেমন তরমুজ, যেমন বাতাবি লেবু, যেমন মাল্টা, এই সমস্ত ফল আপনি একটু বেশি করে খাবেন, এতে ভিটামিন সি আছে, তাহলে দেখা যায় যে এটি, এবং পাশাপাশি এটার মধ্যে পানির পরিমাণও যথেষ্ট থাকে। আপনি লেবু খেতে পারেন, তাহলেও দেখা যায় যে এই পরিমাণটা কিছুটা হলেও বাড়বে। এছাড়াও যে সমস্ত খাবার আপনার বীর্যের পরিমাণকে বাড়াতে হেল্প করবে সেগুলো হচ্ছে যে জিঙ্ক কন্টেনিং খাবার। জিঙ্ক কন্টেনিং খাবার কী কী? জিঙ্ক আছে যেগুলো খাবারে, তাহলে আমরা বলবো যে বাদাম খান, বাদামের জিঙ্ক আছে। আমরা বলবো যে আপনি হোল গ্রেইনস খাবেন। হোল গ্রেইনস মানে কি? শস্যদানা, গম এবং বার্লি, এইটা থেকে তৈরি খাবার দাবারগুলো খেতে পারেন, তাতে বীর্যের পরিমাণ বাড়াতে হেল্প করবে। এছাড়া বেশি করে টমেটো খাবেন। টমেটো খেলে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, লাইকোপিন নামক রাসায়নিক পদার্থ আছে, সেটি আপনার বীর্যকে ভালো রাখতে হেল্প করবে। আপনি ব্রোকলি খাবেন, এটি আপনার বীর্যকে ভালো রাখতে হেল্প করবে। তো এই যখন এগুলো খাবেন, খাদ্যাভ্যাসটা সুনিয়ন্ত্রিত হবে। আপনি ওয়ালনাটস বা
আখরোট বলে সেটি খেতে পারেন। পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার, অর্থাৎ আপনি ডেইলি মাছ খান। আর মুরগির মাংসেও দেখা যায় যে খেলে আপনার প্রোটিনের চাহিদাও পূরণ হবে, সেরোটোনিনও বাড়বে, সব কিছু মিলে ভালো পারফর্ম করতে পারবেন, বীর্যের পরিমাণ বাড়বে। এর পাশাপাশি রেড মিট বা মাংসেও, অন্যান্য খাসির মাংস, গরুর মাংস ইত্যাদিতেও দেখা যায় যে কিছু জিঙ্ক পাওয়া যায়, লিভোকার্নিটিন থাকে, যেগুলো আপনার সেক্স ড্রাইভকেও বাড়াতে হেল্প করে। বীর্যের পরিমাণ, ঘনত্ব, শুক্রাণুর গুণগত মানের উপরও এগুলোর প্রভাব রয়েছে। সো এই সমস্ত বিষয়গুলো আপনাকে মানে একটু চেষ্টা করতে হবে যে এগুলোতে নজর দেওয়ার জন্য। পাশাপাশি যেটা বলেছিলাম, ধূমপান যেমন ত্যাগ করতে হবে, তেমনি অ্যালকোহলের অভ্যাস থাকলে সেটি ত্যাগ করতে হবে। আপনার যদি ম্যারিজুয়ানা বা গাঁজার অভ্যাস থাকে, আপনার যদি হিরোইন বা ওপিওইডস জাতীয় নেশা বা অ্যামফেটামিন বা ইয়াবা জাতীয় নেশার কোনো অভ্যাস থেকে থাকে, তাহলে সেটি কমাতে হবে। নিজে নিজে কমাতে না পারলে প্রফেশনাল হেল্প নিন। সেইগুলো আপনার শুক্রাণুকে ভেঙে দেয়, আপনার শুক্রাণুর নানা রকম ক্ষতি করে, পরবর্তীতে সন্তান জন্মদানের জন্য নানা রকম সমস্যায় পড়বেন আপনি। ইভেন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয় শুক্রাণুর মধ্যে, সেটা হলেও পরবর্তীতে সন্তানের নানা রকম জটিলতাও হতে পারে। সো আমরা যেটা দেখলাম যে শুক্রাণু আসলে বীর্যের পরিমাণ খুব বেশি বড় বিষয় না। পরিমাণ বাড়াতে চাইলে কী করতে হবে সেটাও আমি একটু বলে দিলাম। তবে মূল বিষয় শুক্রাণু, বীর্যের মধ্যে 10% থাকে শুক্রাণু। এই শুক্রাণু আসলে আপনার সন্তান জন্মদানের জন্য মূল ভূমিকা পালন করবে। শুক্রাণু কয়েকটা বিষয় আমরা খেয়াল করি, এটি কত পরিমাণ থাকে। প্রতিবার বীর্যপাতে যদি অ্যাটলিস্ট 39 মিলিয়ন শুক্রাণু থাকে, তাহলে আমরা বলবো আপনি ঠিক আছেন। অথবা প্রতি মিলিলিটার বীর্যে যদি 15 মিলিয়ন মিনিমাম থাকে, তাহলে বলবো যে এটি নর্মাল। এর বেশি থাকলে ক্ষতি নাই। শুক্রাণু যে নড়াচড়া করে, মোটিলিটি, অ্যাটলিস্ট 40% to 50% মোটাইল শুক্রাণু থাকতে হবে। চলমান শুক্রাণু অ্যাটলিস্ট 40 থেকে 50 ভাগ থাকতে হবে, তাহলে বলবো যে এটি স্বাস্থ্য ভালো আছে, আপনার সন্তান জন্মদানের জন্য আপনি উপযোগী। আবার শুক্রাণুর মরফোলজি, দেখতে কীরকম, ভেঙে গেছে কিনা ডিএনএগুলো, বা কী অবস্থা, মৃত নাকি না জীবিত, এইগুলো হচ্ছে যে আমরা দেখি। সেগুলো মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, পরীক্ষায় দেখি আমরা। এইভাবে যদি এগুলো সব ভালো থাকে, তাহলে আমরা বলি যে আপনার শুক্রাণু হেলদি। আপনার মাথায় রাখতে হবে আপনার শুক্রাণু হচ্ছে যে মেইন। এর পাশাপাশি বীর্যের মধ্যে যে ফ্রুক্টোজ থাকে বলেছি, অন্যান্য উপাদান থাকে, সেগুলো হেল্প করে। সেই উপাদানগুলো শুক্রাণুকে পুষ্টি দেয়। তবে আপনি যে বললাম, জাঙ্ক ফুড যদি বেশি খান, বা স্মোকিং করেন, অর্থাৎ বাইরের খাবার যদি বেশি খান, প্রসেসড ফুড যদি বেশি খান, তাহলে দেখা যাবে যে এগুলো ফ্রি রেডিক্যালস তৈরি করে আপনার শরীরে। এই ফ্রি রেডিক্যালস যখনই তৈরি হবে, তখনই আপনার স্কিনের উপরে যেমন প্রভাব পড়বে, আপনার বয়সের ছাপ বেড়ে যাবে, আপনার শুক্রাণু বা বীর্যের মধ্যেও এটার প্রভাব দেখা যাবে। শুক্রাণুর পরিমাণ কমে যাবে, বীর্যের পরিমাণও তারতম্য হতে পারে। সো পর্যাপ্ত শাকসবজি, ফ্রুটস খাবেন। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো বয়সকে ধরে রাখতে হেল্প করে। এগুলো আপনার যে ফ্রি রেডিক্যালস আছে, যেগুলো আপনাকে কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছে, সেই কোষগুলোকে বাঁচাতে হেল্প করবে এই অভ্যাসগুলো। সো আপনার এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হবেন। এখন কথা হলো যে বীর্যের ঘনত্ব, ঠিক আছে, বীর্যের পরিমাণ তো বেশি বা পরিমাণ তো কম বুঝলাম, কিন্তু আমার বীর্য তো ঘন না, আমি ঘন বীর্য চাই। এইটাও এখানে বেশ কিছু কথা আছে। বীর্যের ঘনত্ব আসলে মোটেই আপনার এই সন্তান জন্মদানের জন্য কোনো বিষয় না, বা আপনার সেক্সুয়াল প্লেজার এইটা ঘনত্ব বাড়লে যে আমার যৌন পারফরমেন্স বাড়বে, মোটেই তা না। বা ঘনত্ব বেশি হলে যে আমার ওয়াইফ বা আমার পার্টনার খুশি হবে, মোটেই তা না। তবে হ্যাঁ, এটা ঠিক, ঘন বীর্য দেখলে, বেশি পরিমাণে বীর্য দেখলে মানুষ কেন জানে না আনন্দ ফিল করে। সেটা হতে পারে যে পর্ন বা অন্যান্য মিডিয়া বা ইত্যাদির প্রভাব হতে পারে, বা সোশ্যাল কিছু ইম্প্যাক্ট হতে পারে, মানুষজন কাছ থেকে শুনে, বন্ধুবান্ধবের কাছ থেকে শুনে, এটা হতে পারে। এটি ভুল ধারণা। একটি কথা বলি, বীর্য যদি বেশি ঘন হয়, তখন ওই যে মোটিলিটি, নড়াচড়া কিন্তু করতে বাধা পায় শুক্রাণু, তখন কিন্তু আবার দেখা যায় যে আপনার সন্তান জন্মদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বেশি ঘন বীর্য ভালো না। বেশি ঘন বীর্যের আরও কিছু কারণ আছে। যদি আপনার প্রোস্টেটে কোনো অসুবিধা থাকে, তাহলে বীর্য বেশি ঘন হতে পারে। সেমিনাল ভেসিকেল, এই সমস্ত জায়গায় বেশি সমস্যা থাকে, তাহলে বীর্য ঘন হতে পারে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বীর্যের কালার। স্বাভাবিক কালার কি? অনেকে বলে যে আমার তো কালার অন্যরকম দেখি। স্বাভাবিক কালার হচ্ছে হোয়াইটিশ গ্রে, একটু ধূসর বর্ণের টাইপের হয়, এটা স্বাভাবিক কালার। অনেকে বলে যে আমার খুব ইয়েলোইশ হচ্ছে, বেশি হলুদ টাইপের হচ্ছে ইদানিং আমি দেখছি। তো বেশি যদি হলুদ হয়, 1-2 দিন হলে সমস্যা নাই। যদি বেশি হলুদ হয় তাহলে, এবং এটা পারসিস্টেন্ট যদি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে কোনো ইনফেকশন আছে। হয় আপনার মূত্রনালীতে ইনফেকশন, অথবা বীর্যের মধ্যে ইনফেকশন আছে। আবার অনেকে বলে যে একটু পিঙ্কিশ, গোলাপি বা একটু লাল হয়, তো এটা আবার একটু অ্যালার্মিং। যদি লাল ধরনের হয়, লাল বাতি সবসময় অ্যালার্মিং আমরা জানি, তো যদি লাল হয় তাহলে বুঝতে হবে যে এখানে কোনো হেমোরেজ হয়েছে, অর্থাৎ
পাত হয়েছে ভিতরে কোথাও, আর কোথাও কোনো ইনফেকশন হয়তো বা আছে আপনার, অথবা কোনো ইনজুরি আছে, সেই কারণে এটি লাল হতে পারে। সেটা আপনার মূত্রনালী পথে হতে পারে, মূত্রথলিতে হতে পারে, অথবা আপনার ইউরিনে হতে পারে। যে কোনো জায়গায় এই শুক্রাণু, আমরা গতিপথ দেখিয়েছিলাম এর আগে, বীর্যের গতিপথ স্বাভাবিক জিনিসটা দেখিয়েছিলাম, নিশ্চয়ই ওটা আপনি মনে আছে, বা না দেখে থাকলে দেখতে পারেন। ওই গতিপথের কোথাও কোনো সমস্যা থাকলে এটি লাল হতে পারে। এর বা অনেক সময় ক্যান্সার বা ম্যালিগন্যান্সি হলেও এরকম হতে পারে। তো এটা যদি পারসিস্টেন্ট হয় তখন আপনার ডাক্তার দেখাতে হবে। এবং লাল বীর্য অটোমেটিক অ্যান্টিবায়োটিক খেলে ঠিক হয়ে যাওয়ার কথা, বা যে কোনো হলুদ বীর্য ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি সেটা না হয়, সেই সাথে যদি আপনি এসবের কালার চেঞ্জ হতে পারে বা সবুজও হতে পারে, সিগন্যালের মতো লাল হলুদ সবুজ। সবুজ হয় বিভিন্ন যৌনবাহিত রোগে, সবুজ হতে পারে অনেক সময়। যেমন ধরেন আপনি কারোর সাথে আনপ্রোটেক্টেড সেক্স করেছেন, পেশাদার কোনো যৌনকর্মীর সাথে অনেকে করে থাকেন, তো সেটা হলে অনেক সময় দেখা যায় যে এই মানে কন্ডম ছাড়া যদি বা ব্যবস্থা ছাড়া যদি করে থাকেন, তখন এটা ইনফেকশনের চান্স অনেক বেশি। যৌনবাহিত ইনফেকশন যেগুলোকে বলি আমরা, সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া দিয়ে ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশন থেকে এইটা সবুজ রঙেরও হতে পারে অনেক সময়। তো এখন এগুলো ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে জটিলতা আরও বাড়তে থাকে। তাহলে কিন্তু এগুলোর পাশাপাশি যখন আপনি দেখবেন যে কমছে না, পাশাপাশি কোমরে ব্যথা হচ্ছে বা তলপেটে ব্যথা হচ্ছে, এরকম যদি সিমটম থাকে কন্টিনিউয়াস, বা প্রস্রাব করতে গেলে খুব জ্বালাপোড়া হচ্ছে, তাহলে আপনাকে খুব শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে। তার মানে আমার মোদ্দা কথা দাঁড়ালো কি, বীর্যের পরিমাণ, বীর্যের ঘনত্ব কোনোটি আসলে আপনার সন্তান জন্মদানের সাথে বড় ধরনের সম্পর্ক রাখে না। তবে বীর্যের পরিমাণ কম হলে, একটা কথা বলে দিই, বীর্যের পরিমাণ যদি নিতান্তই কম হতে থাকে বা পারসিস্টেন্টলি কম থাকে, তাহলে তার মানেই যে আপনার শুক্রাণু কম তা না, শুক্রাণু কমতেও পারে। বীর্যের পরিমাণ কম হলে শুক্রাণু কম হওয়ার একটু চান্স আছে, কিন্তু শুক্রাণু কম হলেই যে বীর্যের পরিমাণ কম হবে সেটিও না। অনেক বীর্য অনেকের আছে, কিন্তু শুক্রাণুই কম, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। সো আসল জিনিস হচ্ছে যে আপনার সিমেন্টটা অ্যানালাইসিস করা, বীর্যটা পরীক্ষা করলে আপনি আসল জিনিস বুঝতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা, আপনি সুস্থ মানুষ, আপনি খামাখাই সিমেন্ট অ্যানালাইসিস করলেন, সেটাও আমি বলছি না। আপনি এই সমস্ত সিমটম যদি কিছু ফিল করেন, বা আপনারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, 1 বছর একসাথে থাকার পরেও যদি কারো সন্তান জন্ম না হয়, তখন আমরা বলি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই পরীক্ষা নিরীক্ষা করতে। সো বীর্যের ঘনত্ব নিয়ে আশা করি আপনাদের যত রকমের সন্দেহ, যত রকমের চিন্তা, যত রকমের মাতামাতি যাই বলুন না কেন, সব কিছুই কিছুটা হলেও কমবে। তো আপনারা সুস্থ থাকেন, সঠিক ধারণাটা নিন এবং মাথা থেকে টেনশন ঝেড়ে ফেলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।